সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা এসএলএসটির আগামী পরীক্ষার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এখানে আমরা কোনো রকম এটা অ্যাজাম্পশন করব না যে পরীক্ষা হবে কি হবে না। কারণ যেদিনই হোক পরীক্ষা হবে এবং যখনই পরীক্ষা হোক আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সেই প্রস্তুতির জন্য অবশ্যই একটি আন্দাজ মতন সিলেবাস আমাদের প্রয়োজন। যেই সিলেবাসকে অনুসরণ করে আমরা পরবর্তীতে এগোবো। যারা আমার ইউটিউবে এসএলএসটি প্রিপারেশনের ফ্রি ক্লাসেস দেখছো তাদের সবাইকে ধন্যবাদ। তার সাথে সাথে কোনো নতুন টপিক যদি তোমাদের মনে হয় যে ম্যাডাম এই টপিকটার উপর একটা ভিডিও প্রয়োজন, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। যাদের পেড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা, অলরেডি থার্ড ব্যাচ হয়ে গেছে, তোমরা যদি আগামী ব্যাচে এনরোল করতে চাও, দ্যাট ইজ ফ্রম জুন টু জুলাই, বা এপ্রিল মের এক্সিস্টিং ব্যাচে যদি এনরোল করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো। এছাড়া কেউ যদি শুধুমাত্র পেড নোটস বা রেকর্ডিং ক্লাসেস নিতে চাও, তারাও কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো আমরা দেখে নিই যে আগামী মাসগুলোতে যদি টেন্টেটিভ আমরা ধরে নিই যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হতে পারে অ্যাকর্ডিং টু পিএসসি নোটিফিকেশন, তাহলে আমাদের পড়ার স্ট্র্যাটেজিটা কি হবে বা আমরা কিভাবে এগোবো। যারা সেলফ পেসড লার্নিং করছো তারাই বা কিভাবে এগোবে। দেখো, এখানে ফার্স্টে চারটে ক্যালেন্ডার আমি দিয়েছি। ক্যালেন্ডারের ফার্স্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে মে মান্থের, দেন জুন মান্থের, দেন জুলাই মান্থের, এবং লাস্টে হচ্ছে অগাস্ট মান্থে। আমি যদি ধরে নিই আমার কাছে 4 মাস আছে, অলরেডি আমরা কোথায় রয়েছি? অলরেডি আমরা মে মাসের আজকে যদি দেখি, তাহলে মে মাসের আমরা আগামীতে 10th তারিখ থেকে ধরবো, মানে আজকের দিন হয়ে গেছে। আজকের দিনটা আমরা কাউন্ট করবো না। আমরা যদি দেখি যে 10th অফ মে থেকে যদি স্টার্টিং করি, অন অ্যান অ্যাভারেজ আমাদের কাছে প্রায় 4 মাস মতন আছে, প্রায় 4 মাস, কিছুদিন কম হবে বিকজ এখানে মেতে অনেকটা দিন চলে গেছে। তাহলে এই যে 4 মাসে, অর্থাৎ আমাদের কাছে 4 মান্থস লেফট, এই যে 4 মাসে আমরা কোন ধরনের বিষয়কে ভিত্তি করে এগোবো। এবার মনে হতে পারে যে 2016 সালের যে পরীক্ষা হয়েছিল, কারণ পিএসসি পরীক্ষা কখনো নেয়নি নিউট্রিশন সাবজেক্টের ওপর স্কুল লেভেলে, এবং এসএসসি যে পরীক্ষা নিয়েছিল সেটা লাস্ট হচ্ছে 2016। সেই সিলেবাসটা যদি আমরা ভিত্তি করে এগোই তাহলে কিন্তু একপাক্ষিক সিলেবাস রয়েছে, যেখানে বায়োকেমিস্ট্রির ওপর সেরকম খুব একটা জোর নেই, বা অন্য বিষয়গুলোতে কম জোর দিয়ে তারা কি করেছে, তারা ডায়েটেটিক্স এর ওপর বেশি নজর দিয়েছে। মেনু প্ল্যানিং ইত্যাদি বিষয়গুলো সিলেবাসে রয়েছে, যেই সিলেবাস ডিসকাশনও কিন্তু চ্যানেলের এই প্লেলিস্টে রয়েছে। এখানে সমস্ত ক্লাসেস এবং সিলেবাস ডিসকাশন পেয়ে যাবে। কিন্তু আমরা প্রিভিয়াস সিলেবাসের অনুকরণে এগোবো না, বা যারা নিজেরা স্টাডি করতে চাইছো, একটা ওভারঅল আসপেক্ট আমরা রাখবো। কেন রাখবো? ফর এক্সাম্পল, আমি সিএইচডি পেশেন্টের ডায়েট নিয়ে পড়ছি, বা ওবেসিটির পেশেন্টের ডায়েট নিয়ে পড়ছি, ডায়েটেটিক্সের একটা টপিক। এই টপিকের থেকে, ওবেসিটির টপিকের থেকে আমাকে যদি কেউ এটা প্রশ্ন করলো যে মনোস্যাকারাইড, ঠিক আছে, করতেই পারে, দেয়ার ইজ সো মাচ পসিবিলিটি। কেন মনোস্যাকারাইড নিয়ে প্রশ্ন করতে পারে? মনোস্যাকারাইড বলতেই আমরা গ্লুকোজকে বুঝবো, এবং গ্লুকোজের ডেফিনেটলি ওবেসিটির সাথে তো একটা রোল রয়েছে। বা আমি ওবেসিটিও যদি না দেখি, ডায়াবেটিস মেলাইটাস, তার সাথেও একটা রোল প্লে রয়েছে। তাহলে আমি কি বলতে পারি যে আমার কোনো রকম কেমিক্যাল স্ট্রাকচার জানা লাগবে না, বা আমার মেটাবলিজম জানা লাগবে না? কারণ এই যে ওবেসিটি, এই যে ডায়াবেটিস মেলাইটাস, এই যে সিএইচডি, এরা কিভাবে হচ্ছে, এদের ফিজিওলজিক্যাল কি রোল প্লে রয়েছে, কিভাবে এদের ডায়েটটা মেকানিজম হয়, এভরিথিং কিন্তু রয়েছে, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাকে বায়োকেমিস্ট্রি জানতে হবে।
আজকে ওবেসিটির ক্ষেত্রে আমাকে এটাও জানতে হবে আর্টিফিশিয়াল সুইটনার, ডায়াবেটিসের ক্ষেত্রেও জানতে হবে আর্টিফিশিয়াল সুইটনার, ফুড প্রিজারভেটিভ এগুলোর রোল প্লে রয়েছে। এই সমস্ত কিছু জানতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড সম্পর্কে জানতে হবে। তাহলে আমি এটা বলতে পারবো না যে আমি এই বিষয়টা জানবো বিকজ ইট ইজ মেনশন অন দ্য সিলেবাস, আর এই বিষয়টা জানবো না। আমি জানবো প্রত্যেকটা জিনিস, কারণ আমি জানলে পর আমার সেটা কাজেই আসবে, সেটা আমার কোনো রকম কিন্তু বৃথা যাবে না। তাহলে কিভাবে আমরা এগোবো? প্রথমে আমরা ডোমেনস দেখব, যে নিউট্রিশন সাবজেক্টের মধ্যে কি কি ডোমেনস থাকতে পারে এবং তার মধ্যে কি কি সাব ডোমেনস থাকতে পারে। ডোমেনসের কথা যদি আমরা বলি, প্রথমেই আসে আমাদের হিউম্যান নিউট্রিশন। হিউম্যান নিউট্রিশনের মধ্যে কি থাকতে পারে? ফুড আর নিউট্রিশনের ইন্ট্রোডাকশন, ফুড কি, নিউট্রিশন কি, নিউট্রিয়েন্টস। তারপর কি রয়েছে? তারপর রয়েছে ফুডস, নিউট্রিয়েন্ট অ্যান্ড কুকিং অফ ফুড। খাদ্যকে কিভাবে রান্না করা, ডিফারেন্ট যে কুকিং মেথডস গুলো হয়। ফুড এনার্জি, এর মধ্যে বিএমআর, এসডিএ ইত্যাদি জিনিসগুলো আসবে। ফিজিওলজিক্যাল ফুয়েল ভ্যালু, এনার্জি রিকোয়ারমেন্টস, বেসাল এনার্জি এক্সপেন্ডিচার এগুলো আসবে। ডাইজেশন অফ ফুডস, ডেফিনেটলি আমরা ডাইজেশন অফ ফুডসটাও জানবো। নেক্সট আসছে আর একটা ডোমেন, দ্যাট ইজ আমাদের ফুড কেমিস্ট্রি। ফুড কেমিস্ট্রির মধ্যে যদি আমরা দেখি, তাহলে ফুড কেমিস্ট্রির মধ্যে প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড রয়েছে, কার্বোহাইড্রেটের কেমিস্ট্রি রয়েছে, লিপিড কেমিস্ট্রি রয়েছে, তার সাথে সাথে ওয়াটার রয়েছে। ওকে। এবং আমরা যদি দেখি তাহলে ভিটামিনস এবং মিনারেলস এই দুটো জিনিসও আমরা একটু জেনে নেব। নেক্সট নেক্সট যদি আমরা দেখি, দ্যাট ইজ নিউট্রিয়েন্টস মেটাবলিজম। নিউট্রিয়েন্টস মেটাবলিজমের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে নিউট্রিয়েন্টস মেটাবলিজমের ক্ষেত্রে কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, মিনারেল এদের প্রত্যেকের আমি কি দেখব? নিউট্রিয়েন্ট মেটাবলিজম দেখব। এবার প্রশ্ন হতে পারে কেন? বিকজ এই যে এনার্জি তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে? এই যে অক্সিডেশন হচ্ছে, ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে, যার জন্য ক্যান্সার পর্যন্ত হতে পারে, সেটার অ্যাকচুয়ালি উৎস কি? এই যে অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম হচ্ছে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কারা, কিভাবে হচ্ছে কি, বা এদের প্রত্যেকের থেকে যে ইনবর্ন এরর অফ মেটাবলিজম আমরা দেখতে পারি, সেগুলোই বা কোথা থেকে আসছে? তো মেটাবলিজম ইজ ইম্পর্টেন্ট। নেক্সট ডোমেন হচ্ছে নিউট্রিশন থ্রু লাইফ স্প্যান। এর মধ্যে কি আসছে? বেসিক্স অফ মিল প্ল্যানিং। একটা মেনু প্ল্যান বা মিল প্ল্যান করতে গেলে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া উই নিড টু ফলো। অ্যাডাল্টস এল্ডারলিদের ক্ষেত্রে কোন বিষয়গুলো থাকবে, মানে বেসিক্যালি তাদের রিকোয়ারমেন্ট, প্রেগনেন্সি, ল্যাকটেশন, ইনফ্যান্সি, অ্যাডোলেসেন্ট এবং চিলড্রেন। বিকজ অ্যাডোলেসেন্টদের মধ্যে কিছু সাইকোলজিক্যাল ইটিং ডিসঅর্ডার চলে আসে, চিলড্রেনদের ক্ষেত্রে তাদের যে নিউট্রিশনাল স্টেটাস ইত্যাদি বিষয়গুলো আসে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ডায়েটেটিক্স অ্যান্ড মেনু প্ল্যানিং। ডায়েটেটিক্স এন্ড মেনু প্ল্যানিং এর মধ্যে ফুড গ্রুপস জানবো, না হলে আমি মেনু প্ল্যানটা করবো কি করে? মেনু প্ল্যানিং সম্পর্কে জানবো। রুটিন হসপিটাল ডায়েট, তার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ফিডিং প্যাটার্ন, ফিডিং টেকনিক। ডায়েট থেরাপি ফর লাইফস্টাইল ডিসঅর্ডার, এর মধ্যে সমস্ত ডিসঅর্ডার্স এগুলো আমরা জানবো। এবার আসছে কমিউনিটি নিউট্রিশন। কমিউনিটি নিউট্রিশনের মধ্যে অ্যাসেসমেন্ট, সার্ভিলেন্স কি করে হয়ে থাকে, এছাড়া যে এজেন্সিস এবং প্রোগ্রামস গুলো রয়েছে তারা কারা, তাদের কি কি কাজ, নট সো ডিটেলস বাট আমি জেনে যাব। তারপর কি? ফুড গ্রুপস। কারণ জেনে যাওয়াটা ইম্পর্টেন্ট। কিছু দিয়ে দিলে আমি এটা বলবো না যে আমি তো এটা পড়ে আসিনি, এটা কেন দেওয়া হলো। এই কোশ্চেনটা আমাদের মাথায় আসবে না, কারণ কোনো টপিক যে কোন পার্সপেক্টিভ থেকে দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। যেরকম একটা উদাহরণ দিলাম, মনোস্যাকারাইড, ওবেসিটি, ডায়াবেটিস মেলাইটাস দিতেই পারে। তখন আমি বলবো না যে ফুড কেমিস্ট্রি তো মেনশন ছিল না, কেন দেওয়া হলো কোশ্চেন। এটা হচ্ছে মেন পয়েন্ট। কারণ অনেক স্টুডেন্টরা এরকম প্রশ্ন করে থাকে যখন তারা পেইড ব্যাচে এনরোল হতে চায়, যে ম্যাডাম আপনি যে সিলেবাসটা তৈরি করেছেন সেখানে এত কিছু কেন আমাদেরকে পড়তে হবে। প্রথম কথা হচ্ছে যে যখন আমি নিউট্রিশন সাবজেক্টে পিএসসি বা এসএসসি দেব, তখন আমি বিষয়টা সম্পর্কে জানি, কোশ্চেনটা সেইভাবে তৈরি হবে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এবং সেইভাবেই কিন্তু আমাকে এগোতে হবে, এবং আমি পেইড ব্যাচে যে সিলেবাসটা ফলো করে পড়াই সেখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকে। যারা এনরোল করেছো, ক্লাস করেছো, যারা ফাইনাল মক টেস্ট দিয়েছো, তারাই সেটা কিন্তু ভালোভাবে বলতে পারবে। এবার হচ্ছে ফুড মাইক্রোবায়োলজি। ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট। এর মধ্যে মাইক্রোবস যেগুলো রয়েছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যালগি, এদের জেনারেল যে টাইপস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আইডিয়া।
স্পয়েলেজ, তার সাথে সাথে প্রিজার্ভেশন, ফুড স্ট্যান্ডার্ড যেরকম এফএসএসআই, ফুড লস যেগুলো রয়েছে, ফুডের অ্যাডাল্টারেশন, ফুড প্যাকেজিং, এগুলো আমরা দেখব। এবং লাস্টে কিছু মিসলেনিয়াস টপিক রয়েছে, যেই টপিকের মধ্যে যদি আমরা দেখি, তাহলে এই টপিকের মধ্যে বেসিক্যালি কোন বিষয়গুলো আসে? এই টপিকের মধ্যে বেসিক্যালি আমরা দেখব যে নিউট্রিশনাল কনসিডারেশন ফর স্পোর্টস অর এক্সারসাইজিং পারসন, মানে বেসিক্যালি যে স্পোর্টস নিউট্রিশন। এছাড়া ডায়েট কাউন্সিলিং এবং হসপিটাল অর কমিউনিটি লেভেল, মানে ডায়েট বা জেনারেল যে কাউন্সিলিং প্রসেসটা, যেটা রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে আসে, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হবে। তো এটা একটা জেনারেল আইডিয়া দেওয়া হলো, আমি বলছি না দিস ইজ দ্য ফাইনাল সিলেবাস যেটাই তোমাদেরকে পিএসসি বা এসএসসি যখন এক্সাম নেমে দেবে, এটা একটা অনুমান করা হলো। আমি যদি এইভাবে এগোই তাহলে আমি প্রত্যেকটা দিক থেকে একটা আমার হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে যদি আমার পড়াশোনাটা স্টার্ট করি, তাহলে এন্ড মোমেন্টে আমাকে প্রবলেম ফেস করতে হবে না। কারণ যখন আমি এক্সামটা দিচ্ছি, যে কোশ্চেন পেপারটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু এটা বলা থাকবে না তুমি কোনটা পড়েছো তুমি কোনটা পড়োনি, আমাকে জানতে হবে সবটা। কোথা থেকে কোন বিষয়ের সাথে যুক্তকরণ করে একটা কোশ্চেন দিয়ে দেবে সেটা তো আমি জানি না। তাহলে যারা নিজেদের মতন করে প্রিপারেশন করতে চাইছো, তারা কিন্তু এই রকম ভাবে যদি শুরুটা করো, আমার মনে হয় বেটার হবে। বা তোমাদের যদি কোনো টপিক মনে হয় যে এটাও আমরা রাখতে পারি, সেটাও তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার কেউ যদি এনরোল করতে চাও ব্যাচে, বা কোনো কোয়েরি থাকে, তাহলে এই নাম্বারে কিন্তু ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা নিয়ে নিতে পারো। এছাড়া যদি শুধু পেড নোটস নিতে চাও তাহলেও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।